সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। পূজার একটি ছোট্ট ছুটি শেষে আবারও তোমাদের সামনে তোমাদের চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। এর মধ্যে এই করোনাকালীন পরিস্থিতিতেই তোমাদের প্রথম চতুর্থ বর্ষের ক্লাস শুরু হয়েছে এবং বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি আশা করব তোমরা প্রতি ক্লাসে আমি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে ক্লাসগুলিকে একটা ফোল্ডার করে তোমরা একসঙ্গে রাখবে, তাহলে তোমাদের পেপার ওয়াইজ ক্লাসগুলি রিভাইজ করতে সুবিধা হবে। এবং আমরা আশা রাখি আমরা খুব শীঘ্রই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরব, কিন্তু যে পর্যন্ত আমরা শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক পরিস্থিতিতে আসতে না পারি সেই পর্যন্ত এই অনলাইন ক্লাসগুলিকে তোমরা পুরোপুরিভাবে কাজে লাগাবে, তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত কষ্ট সবকিছু সার্থক হবে। তো আমি চতুর্থ বর্ষে যে পেপারটি তোমাদেরকে পড়িয়ে থাকি তোমরা খুব ভালো করেই জানো, সেটা হলো ফরেন রিলেশনস অফ বাংলাদেশ। তো এই পেপারের অনেকগুলি অধ্যায় ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে যে অধ্যায়টি আলোচনা করব এটা খুব সহজ এবং সকলেরই মোটামুটি জানা, কিন্তু জানা জিনিসকে আরেকটু ভালোভাবে জেনে সুন্দর করে উপস্থাপন করার মধ্য দিয়েই তোমরা তোমাদের মার্কস ক্যারি করবে। কারণ এখন তোমরা এই বিষয়টা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, কিন্তু যখন তোমরা ফোর্থ ইয়ারের একটা প্রশ্নের উপযোগী করে উত্তর লিখবে তখন কিন্তু আমাদের প্রত্যাশা তোমাদের কাছে অনেক বেশি থাকবে। কাজে একই বিষয় তোমরা আগে পড়লেও এই বিষয়গুলি তোমাদেরকে এখন খুব সুন্দর করে মানে যত বেশি সম্ভব তথ্য সমৃদ্ধ করে বিষয়গুলিকে উপস্থাপন করতে হবে, তাহলেই তোমরা মার্কসটা ক্যারি করতে পারবে। তো যে বিষয়টা আমি বলছি আজকে, যেটা আমরা পড়াবো সেটা হলো পররাষ্ট্রনীতি। খুব সহজ একটি বিষয়। পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি? পররাষ্ট্রনীতি আমরা যদি তিনটা ভাগ করে ফেলি, পর মানে অপর বা অন্য, রাষ্ট্র মানে রাষ্ট্র, আর নীতি মানে পলিসি। তাহলে পররাষ্ট্রনীতি মানে নিজ রাষ্ট্রের বাইরেও আমরা অন্য রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা মেনটেন করি যে নীতির মধ্য দিয়ে, সেটাই হলো পররাষ্ট্রনীতি। প্রতিটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ভিন্ন, কারণ একটা দেশের পররাষ্ট্রনীতি ঠিক করতে গেলে সেই দেশের ভৌগোলিক অবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বদিক বিবেচনা করে সেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক করতে হয়। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে একটু যদি আমরা পেছনে যাই তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জিনিসগুলি আমি বারবার করেই বলছি যে সবই তোমাদের জানা, তারপরেও আরেকবার জানানো, আরেকবার মনে করে দিয়ে, আরেকবার মনে করো যে আরেকবার আমরা সবাই মিলে একটু বিষয়গুলি একটু ঝালাই করে নিচ্ছি। তাহলে 1971-এ আমরা 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে যখন আমরা বিজয় অর্জন করলাম, তখন তো আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের সময়। তখন কি হলো? তখন আমরা তোমরা খুব ভালো করে জানো, আমরা পড়েছি আমাদের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্র কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। তো সেই দিক থেকে তখন দুইটা বলয়ে ভাগ ছিল এই টোটাল ওয়ার্ল্ড বা বিশ্ব। একটা ছিল মার্কিন বলয় আর একটা ছিল সোভিয়েত ইউনিয়ন বলয়। একটা হলো সমাজতন্ত্র আর একটা হলো পুঁজিতন্ত্র। তাহলে কি দাঁড়ালো? যে আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা খুব সাপোর্ট পেয়েছি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে, অর্থাৎ যারা নাকি সমাজতান্ত্রিক ব্লকে। কিন্তু আমরা যে পুঁজিতান্ত্রিক যে রাষ্ট্র অর্থাৎ আমেরিকা, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি, বরং উল্টোটা পেয়েছি। কিন্তু যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, অনেক অনেক প্রাণের বিনিময়ে, অনেক অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন কাঙ্ক্ষিত বিজয়টা অর্জন করলাম, বিজয় অর্জন করার পরে যখন আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় এলো, তখন আমাদের তখন ওই সময়ে যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, আসলে এরা রাষ্ট্রনায়ক অনেকেই হয়, কিন্তু কিছু দূরদর্শী রাষ্ট্রনায়ক থাকেন যারা মানে ইতিহাসে বিরল হয়ে থাকেন, এবং যতদিন রাষ্ট্র থাকে ততদিন তাদের নাম থাকবে। ঠিক তেমনি তো আমাদের তখন দুটো বলয়ে ভাগ এই বিশ্ব, আর স্বাভাবিকভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের তাদের দিকেই ঝুঁকে পড়া উচিত ছিল। কিন্তু দেখো, তখন ওই সামরিক বলয় ছিল ন্যাটো, ওয়ারশো। ন্যাটো ছিল আমেরিকার, ওয়ারশো ছিল সোভিয়েত ইউনিয়নের। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রনায়ক মনে করলেন যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করলেন যে এই দুইটা বলয় যদি কোনোদিন কোনো কারণে ভেঙে যায়,
তাহলে কি হবে, আমরা সরাসরি ওই পক্ষের শত্রু হয়ে যাব, কিন্তু আমরা শত্রু হতে চাই না। তো বাংলাদেশ এই ন্যাটো বা ওয়ারশো কোনো জোটের অন্তর্ভুক্ত না হয়ে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলন নামে যে আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট, NAM, সেই ন্যামের সদস্য হলো। আমরা কোনো বলয়ে যুক্ত হলাম না, আমরা স্বাধীন একটা মানে আলাদা একটা স্বতন্ত্র একটা আমরা জোটের অন্তর্ভুক্ত হলাম। আমরা না গেলাম সোভিয়েত ইউনিয়নের পক্ষে, না গেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। পরবর্তীতে দেখো 1991-তে এসে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন তো মানে অনেকেই বিষয়টা নিয়ে খুব মানে আশ্চর্য, মানে চমকে গেল যে কি করে সম্ভব, এত চিন্তা ভাবনা করে, এত সুদূর প্রসারী একটা চিন্তা করে আমাদের পররাষ্ট্রনীতিটা নির্ধারণ করা হলো, কিভাবে সম্ভব? এটাই হলো যারা নাকি মানে দক্ষ, যোগ্য, কৌশলী, হ্যাঁ, রাষ্ট্রনায়ক যারা থাকেন, যারা ইতিহাসে বিরল হয়ে থাকেন, তাদেরই একজন আমরা পেয়েছিলাম। তার জন্যই আমাদের পররাষ্ট্রনীতিটা এরকম একটা শেপ পেয়েছিল। আমাদের পররাষ্ট্রনীতির মূল তো কথাটা হলো, মূল সুরটা হলো, মূল স্লোগানটা হলো ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমার মেইন কথা কি, আমি পররাষ্ট্রনীতি মেনটেন করব কি করতে, সেটা হলো মানে অন্য দেশের সাথে সুসম্পর্ক যদি না থাকে, এই যে আমাদেরকে সোভিয়েত ইউনিয়ন সহযোগিতা করলো, যদি সোভিয়েত ইউনিয়ন সহযোগিতা না করতো, যদি ভারত সহযোগিতা না করতো, আমরা হয়তো স্বাধীনতা পেতাম না। আর স্বাধীনতা পেতে গেলে স্বাধীন রাষ্ট্রের মানে সমর্থন আমাদের লাগবে। কাজেই কোনো বিশ্বের বুকে কোনো মানুষ যেমন সমাজে একা বাস করতে পারে না, একা থাকতে পারে না, ঠিক তেমনি কোনো রাষ্ট্র পৃথিবীর বুকে এককভাবে টিকে থাকতে পারে না। সেই রাষ্ট্র যত শক্তিশালী হোক, কখনো এটা মনে করা যাবে না যে আমরা তো অনেক শক্তিশালী, তাহলে আমার অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে লাভ কি? না, আমার সুসম্পর্ক রাখতেই হবে। তাহলে দেখো আমেরিকা যে এত শক্তিশালী, তাহলে কি করতো যে ঠিক আছে আমি তো সর্বা, আমার আর কারোর সাথে কোনো সম্পর্কের দরকার নেই, কিন্তু এটা কখনো হয় না। সবসময় মনে রাখবে যে সুসম্পর্কের কোনো বিকল্প নেই, সেটা ব্যক্তি ক্ষেত্রে হোক, সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক। তাহলে দেখো আমাদের পররাষ্ট্রনীতির মূল স্লোগান কি, ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান। তাহলে আমাদের এই পররাষ্ট্রনীতির এই স্লোগানকে সামনে রেখে আমরা যদি পররাষ্ট্রনীতির সংজ্ঞাটা কি আলোচনা করি, তাহলে তোমরা খুব সহজভাবে একটা সংজ্ঞা দিবে যে যে নীতির মধ্য দিয়ে একটি রাষ্ট্র তার নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে, সেটাই হলো পররাষ্ট্রনীতি। আমি সুসম্পর্ক রাখবো, বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমার মেইন কথা হলো আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, এটা হলো আমার মূল বিষয়। এই দুটোকে আমি কোনো কিছুর বিনিময়ে, এখানে কোনো ছাড় নেই, এই দুটোকে ঠিক রেখে আমি সুসম্পর্ক রাখবো, আদারওয়াইজ তোমার সাথে আমার কোনো সম্পর্কের দরকার নেই। তাহলে দেখো এই পররাষ্ট্রনীতি সহজে একটা সংজ্ঞা দিবে, এরপরে তোমরা প্রামাণ্য সংজ্ঞা 2-3টা দিলে, এরপরে নিজের মতো করে একটু লিখলে। অনেকেই বলে যে ম্যাডাম পররাষ্ট্রনীতির সংজ্ঞা চাইলে কতটুকু লিখবো? আমার মনে হয় 3টা থেকে 4টা সংজ্ঞা এনাফ। তারপর নিজের মতো করে একটু লিখে এটা ক্লোজ করে তারপর বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এখন ওই যে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির মতো বাংলাদেশেরও একটা পররাষ্ট্রনীতি থাকে। প্রত্যেকটা দেশই ওই যে বললাম ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু মানে মিলিয়ে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। বাংলাদেশ যখন দক্ষিণ এশিয়া একটা উন্নয়নশীল দেশ হিসেবে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে, ঠিক তেমনি শ্রীলঙ্কা, নেপাল ছোট দেশ হিসেবেও তাদের পররাষ্ট্রনীতি কিন্তু একটু ভিন্ন। তোমরা একটু পড়াশোনা করে দেখবে, যে একটু জানার জন্যে, শুধু যে পররাষ্ট্রনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি জানতে হবে এটা না, তোমরা সব দেশের এই আমাদের অন্ততপক্ষে এই যে আমাদের সার্কভুক্ত দেশগুলি, এই দেশগুলি পররাষ্ট্রনীতি একটু কৌতূহল বসে। এই পেপারটা কি জানো, এই পেপারটা যদিও মানে ফরেন রিলেশনস অফ বাংলাদেশ, মানে এই বাংলাদেশের সাথে যে রাষ্ট্রগুলির সম্পর্ক, তোমরা যত এই বিশ্ব দেশগুলি সম্পর্কে জানবে, মনে করো এখন আমেরিকার নির্বাচন হচ্ছে, তোমরা এই নির্বাচনটা অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, তোমাদের এই নির্বাচনের প্রক্রিয়াটা কি, এই নির্বাচনটা কিভাবে হচ্ছে, কোন দল কি কত করে পেলো, এটা একটা বিস্তারিত তোমাদের, আমার যদি কলেজ খোলা থাকতো এখন, আমি অবশ্যই তোমাদেরকে এটার উপরে একটা হোমওয়ার্ক দিতাম।
এবং আমি চাইতাম যে আমার প্রতিটা ছাত্র এই নির্বাচন সম্পর্কে যেন সুন্দর করে একটু অল্প করে হলেও বলতে পারে যে এই যে ইলেকটোরাল কলেজ কি, কিভাবে নির্বাচন হচ্ছে, কাদের প্রতীক কি, কেন, কোন মানে ট্রাম্পের কি অবস্থা, জো বাইডেনের কি অবস্থা, তুমি কাকে সাপোর্ট করো, সুন্দর একটা আলোচনা আমরা এখানে করতে পারতাম। কিন্তু যেহেতু এটা হচ্ছে না, আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই এটা মনে করো, তোমাদেরকে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম, কথা প্রসঙ্গে মনে হলো, প্রত্যেকেই এই নির্বাচন ব্যবস্থাটা খুব সুন্দর করে জানবে এবং এই যে 2020-এর যে নির্বাচনটা হচ্ছে এটা তোমরা বিস্তারিতভাবে নিজের একটা হোমওয়ার্ক করে একটা সুন্দর করে একটা লিখে ফেলবে, কারণ সামনেই তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে হবে। এটা যদি তোমরা একদম গোড়া থেকে জানো আমেরিকার নির্বাচন প্রক্রিয়াটা, এটা কিন্তু তোমাদের পরবর্তীতে অনেক কাজে দিবে। তাহলে আমরা এখন দেখি, এই যে পররাষ্ট্রনীতির সংজ্ঞাটা বললাম, ঠিক এইভাবেই বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংজ্ঞাটা তোমাদের দিতে হবে। আর 10টা দেশের মতো বাংলাদেশেরও পররাষ্ট্রনীতি, এই বাংলাদেশ পররাষ্ট্রনীতি অন্যান্য রাষ্ট্রগুলি যেরকম বিভিন্ন দিক মেনটেন করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিও ঠিক তাই। নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, যেটা আমি বললাম, এই দুটাকে বজায় রেখে বাংলাদেশও তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্লোগান হলো, মূল সুর হলো ফ্রেন্ডশিপ টু বাট ম্যালিস টু নান, অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এখন আমরা দেখি এই বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সমূহ কী কী। দেখো, খুব সহজ, অল্প একটু পড়লেই হয়ে যাবে, জাস্ট পয়েন্টসগুলি মনে রাখবে এবং অল্প অল্প করে সুন্দর করে জিনিসটা বর্ণনা করবে। স্বাধীন ও নিরপেক্ষ, আদর্শ ভিত্তিক, সাম্রাজ্যবাদ বিরোধী, উন্নয়নমুখী, জাতীয় মর্যাদা বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান, মুসলিম বিশ্বের সাথে সখ্যতা। দেখো, সবগুলি বৈশিষ্ট্যই মোটামুটি কিন্তু একটু একটু করে আলোচনা হয়ে গেছে। আবার আমি তোমাদের জন্য বলছি, খুব সহজ এবং বিষয়টা একটু তোমরা মনোযোগ দিলে এক্ষুনি তোমাদের ক্লাস লেকচার শুনতে শুনতে বিষয়টা তোমাদের মানে জানা জিনিসই আবার তোমাদের মনে পড়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো স্বাধীন এবং নিরপেক্ষ। আমরা খুব ভালো করে জানি যে আমরা কি করেছি, আমাদের সেই সময় আমার কোনো জোটের অন্তর্ভুক্ত না হয় আমরা একটা স্বাধীন এবং নিরপেক্ষ একটা পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি। আদর্শ ভিত্তিক, আমাদের একটা আদর্শ আছে যে আমরা কোনো জোটে যাইনি, আমরা কোনো দলে যাইনি, আমরা একটা নিজেদের একটা আদর্শ নিয়ে, কারণ অনেক কষ্টের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা, এই বিজয়, এই দেশ, এই ভূখণ্ড, এই মানচিত্রে জায়গা করা সব কিছু আমরা অনেক কষ্টের বিনিময়ে পেয়েছি। আমাদের ভাষা, বাংলা ভাষা রাষ্ট্রভাষা করতেও যেমন আমাদের কষ্ট হয়েছে, ঠিক তেমনিভাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে আমাদের বিজয় অর্জন করতে। কাজে এই এত কষ্টের বিজয় আমরা কোনোভাবেই এটাকে কোনো দিক থেকে আমরা মানে এতটুকু এর মর্যাদা হানি হয় এমন কোনো কাজ আমরা কখনো করব না। তাই আমাদের আদর্শটা আমাদের সব সময় সর্বাগ্রে স্থান পাবে, যে আমাদের দেশের একটা আদর্শ আছে। সাম্রাজ্যবাদ বিরোধী, আমরা কখনো নিজেদেরকে যেরকম সম্মান করব, ঠিক অন্য কোনো দেশের কোনো বিষয়ে আমাদের, অন্য কোনো দেশের কোনো ভূখণ্ডের দিকে আমাদের মানে অন্য কোনো কিছু অন্যায়ভাবে দখল করা, অন্য কোনো এরকম মানে নীতি বহির্ভূত কোনো চিন্তা ভাবনাও আমাদের থাকবে না। এটা আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে আমাদের সাম্রাজ্যবাদ বিরোধী যে ধ্যান ধারণা সেগুলি পরিষ্কারভাবে আমাদের উল্লেখ আছে। উন্নয়নমুখী, আমরা সব সময় চাই, আমরা ব্যক্তি যেমন উন্নয়নের দিকে ধাবিত হই, ঠিক তেমনি রাষ্ট্র। কারণ ব্যক্তি কীভাবে উন্নয়নের দিকে ধাবিত হই, এই যে তোমরা অনার্স পড়ছো, এরপরে কি থেমে থাকবে না, মাস্টার্স পড়বে, এরপরে কি চাকরি বাকরি, নিজেদেরকে ইমপ্রুভ করা। ঠিক তেমনি রাষ্ট্রের উন্নয়নের কি শেষ আছে? আমেরিকা এখন মানে আমরা সবাই আমেরিকার দিকে তাকাই, উন্নয়ন বলতে আমেরিকা, আমেরিকার এই ভালো, আমেরিকার ওই ভালো। তাহলে কি আমেরিকা এখন চূড়ান্ত উন্নয়ন পেয়ে গেছে বলে কি আমেরিকা এখন বসে থাকবে হাত পা গুটিয়ে, যে আমরা তো আমাদের যা কিছু অর্জন করা সেটা করে ফেলেছি, তাহলে আমাদের আর কোনো কাজ নাই? না, আমেরিকা যেখানে আছে সেখান থেকে তাদের অবস্থানকে আরও উপরের দিকে নিতে চায়। এটাই মানুষের চাওয়া, এটাই রাষ্ট্রের চাওয়া, যে যেখানে আছে সেখান থেকে তার অবস্থানটা আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। জাতীয় মর্যাদা বৃদ্ধি, এটা তো খুব স্বাভাবিক যে আমরা যে সম্মান মর্যাদা, এটা আমাদেরকে তো কেউ দিবে না, এটা আমাদেরকে অর্জন করতে হবে, এটা ব্যক্তি ক্ষেত্রেও রাষ্ট্রীয় ক্ষেত্রে। কাজে আমাদের এমন কিছু কর্মকাণ্ড, আমাদের এমন কিছু মানে কর্মসূচি হাতে নিতে হবে যেটার জন্য আমাদের রাষ্ট্রের মর্যাদা অন্যান্য রাষ্ট্রের কাছে বৃদ্ধি পায় এবং আমাদের অন্যান্য রাষ্ট্র আমাদেরকে সম্মান করতে বাধ্য হয়। আমাদের
অনেক কিছু আছে। দেখো আমাদের আমাদের ক্রিকেট নিয়ে যে আমাদের বিশ্বে আমাদের পরিচিতি, আমাদের যে জায়গাটা হয়েছে এক সাকিব আল হাসানকে দিয়ে, এত 1 বছর বসে থাকার পরেও, 1 বছর শাস্তি ভোগ করার পরেও এখনও অলরাউন্ডার হিসেবে তিনি ওয়ার্ল্ডের শীর্ষে। তাহলে এক সাকিব আল হাসান দিয়ে আমাদের বাংলাদেশকে মানুষটি নিয়েছে। এটাই আমাদের মনে করে একটা উদাহরণ দিলাম যে বিশ্বে আমাদের মর্যাদা বৃদ্ধি। এরকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে। তাহলে এটাই আমাদের সবসময়ের চাওয়া যে আমাদের জাতীয় মর্যাদাটা কিভাবে বৃদ্ধি করা যায়। শান্তিপূর্ণ সহ অবস্থান, আমরা নিজেরাও ভালো থাকবো এবং চারপাশে সবাইকে ভালো রাখবো। আমরা শুধু নিজেরা ভালো থাকবো, অন্যরা খারাপ থাকুক, এটা আমরা কখনো চাইবো না। এটা আমি কিন্তু সবগুলি বিষয় বলছি ব্যক্তি দিয়ে এবং রাষ্ট্র দিয়ে। এরপরে দেখো মুসলিম বিশ্বের সাথে সখ্যতা। যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রি, বিভিন্ন মুসলিম বিশ্বের সাথে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। আমরা বিভিন্ন জোটেরও অন্তর্ভুক্ত, ওপেক, ওআইসি থেকে শুরু করে আমরা ইসলামিক অনেকগুলো জোটের সঙ্গেও আমরা বাংলাদেশ সম্পৃক্ত। তাহলে এই যে জোটগুলির মধ্য দিয়ে বিভিন্ন সার্ক থেকে শুরু করে, আসিয়ান থেকে শুরু করে, এই যে বিভিন্ন জোটের মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশ কি করছে, প্রতি মুহূর্তে আমাদের যে অবস্থানটা তারা আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, আমরা আরও নিজেদেরকে অবস্থান থেকে শক্তিশালী করতে চাচ্ছি। তাহলে আমরা কখনো যে অবস্থানে আছি এই অবস্থান নিয়েই আমরা সন্তুষ্ট না। আমরা সবসময় আমরা চাইবো যে আমরা যেখানে আছি তার চেয়ে আরেকটু উপরের দিকে যেতে, সামনের দিকে যেতে, অগ্রসর হতে। তাহলে এই হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যসমূহ। এরপরে দেখো আগামী ক্লাসে আমরা যেটা পড়ব, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিসমূহ। মূলনীতির মধ্যে অন্যতম যে নীতি সেটা হলো সকল ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান। এছাড়াও আর বেশ কয়েকটি নীতি রয়েছে, এগুলিও খুব সহজ, তোমরা একবার করে দেখে নাও। পরবর্তীতে আমি যখন ক্লাসে তোমাদেরকে এই বিষয়টা পড়াবো তোমাদের এটা খুব সহজ হয়ে যাবে। এখন আমি যে কাজটা করব, যে গত ক্লাসগুলিতে তোমাদের বেশ কয়েকটা টপিক পড়ানো হয়েছে, আমি আশা করব এটাও তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে তোমরা প্রতিটা ক্লাস, সেই তোমাদের মানে ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য, কূটনীতিকের কার্যাবলী থেকে শুরু করে বেশ কয়েকটি ক্লাস কিন্তু ইতিমধ্যে হয়েছে। এবং তোমরা যদি এগুলি বিচ্ছিন্নভাবে ফেলে রাখো তখন কি হবে, তোমরা ক্লাসগুলি আর খুঁজে পাবে না প্রয়োজনের সময়। মনে করো তোমার একটা পেপার নিয়ে বসলে তখন দেখবে যে তোমার ক্লাসগুলি এলোমেলো হয়ে আছে। তাহলে কি করবে, প্রতিটা পেপার ওয়াইজ একটা করে ফোল্ডার করবে। এই মনে করো এই পেপারের জন্য এই ফোল্ডারটা করে তুমি এই সমস্ত যে কয়টা ক্লাস হয়েছে সবগুলি ক্লাস একটা ফোল্ডারে নিলে, এরকম করে প্রত্যেকটা পেপার, অনেকগুলি পেপার তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। এই পেপারগুলি একটু আলাদা আলাদা করে তোমরা যদি একটু স্টাডি করো একটা দিন বসে, যে তাহলে তোমাদের কিন্তু সব গোছানো হয়ে যাবে। তাহলে এই সহজ বিষয়টাই আজকে যেটা পড়ালাম খুব সহজ, এবং এটা আমি আশা করব তোমরা খুব সুন্দর করে এটাকে খাতার মধ্যে লিখে নেবে। 2-3টা বই মিলিয়ে এটা একটা সুন্দর একটা নোটের মতো করবে। তাহলে কি হবে, তোমাদের এটা গোছানো থাকলে জিনিসটা তোমাদেরকে এক নজরে একটা রিড আউট করলে তোমাদের জিনিসগুলি মনে পড়ে যাবে। আর প্রথম দিকের ক্লাসগুলি ওগুলি কিন্তু কয়েকটা টপিক একটু অন্যরকম ছিল, মানে একটু কঠিন, মানে কি একটু তোমাদেরকে মনে রাখার মতো করে পড়তে হবে, এটার মতো এতটা সহজ না। ওগুলিও তোমরা খুব ভালো করে আয়ত্ত করে ফেলবে, কারণ এতগুলি পেপার হঠাৎ করে যখন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু একটা মানে পরীক্ষার একদম হিড়িক লেগে যাবে। সব ইয়ারের পরীক্ষা একসাথে নেওয়ার একটা চেষ্টা, কারণ সেশন জটটা কমাতে হবে তোমাদের স্বার্থে। তাহলে তোমরা কি করবে, এই সময়টা একটু নষ্ট করবে না, যেটা গিয়েছে পাস্ট ইজ পাস্ট। কারণ আমরা দুশ্চিন্তা করে অনেকটা সময়, ভয় পেয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এখন আর কোনো সময় নষ্ট না, এখন তোমরা প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবে, নিজে সুস্থ থাকবে, পরিবারের সবাইকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করবে, এবং পড়াশোনা। আশা রাখি তোমরা আমার কথাগুলি মেনে চলবে, তাহলে তোমাদের অবশ্যই উপকার পাবে। এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলা, মানে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যে মানে স্বাস্থ্যবিধি মানা দরকার সেটা তোমরা মানবে, এবং পাশাপাশি এই সহজ বিষয়গুলি একটু মন দিয়ে পড়লে তোমাদের হয়ে যাবে। আমার শিক্ষার্থীরা প্রত্যেকেই অত্যন্ত মেধাবী, নাহলে তোমরা এই পর্যন্ত আসতে পারতে না। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। শুভরাত্রি।